প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠের বিষয় অর্থায়নের নীতিমালা। আর আমরা আজকে আলোচনা করব অর্থের সময়মূল্য নিয়ে। অর্থের সময়মূল্য চ্যাপ্টারে আমাদের আলোচনায় কি কি থাকবে আমরা প্রথমে একটু দেখে নেব। প্রথমেই থাকবে অর্থের সময়রেখা কি, অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য কি, অর্থের সময়মূল্য কি, অর্থের সময়মূল্যের উদ্দেশ্য কি, সুদ কি, সুদের প্রকারভেদ, কার্যকরী সুদের হার, অর্থের ধারাবাহিক প্রবাহ, অর্থের ধারাবাহিক প্রবাহের প্রকারভেদ এবং কিছু প্রয়োজনীয় গাণিতিক সমস্যার সমাধান। এই সমস্ত বিষয়গুলো নিয়ে অর্থের সময়মূল্য চ্যাপ্টারটি সাজানো হয়েছে। আসা শুরু করা যাক। প্রথমেই সময়রেখা কি। সময়রেখা হচ্ছে একটি রেখা যার সর্ববামে বর্তমানকাল ও বাম হতে ডান দিকে ক্রমানুসারে ভবিষ্যতের সময় চিহ্নিত করা হয়। দেখো, আমরা এখানে চার্ট দেখতে পাচ্ছি। চার্টে দেখতে পাচ্ছি শুরুতেই হচ্ছে বর্তমান। এটা থেকে সামনের দিকে যত যাব আমরা ততই ভবিষ্যৎ আসবে, অর্থাৎ বর্তমান হচ্ছে 0, এরপরে যখন যাব আমরা ইয়ার 1 ভবিষ্যৎ, এরপর হচ্ছে ইয়ার 2 তাও ভবিষ্যৎ, এরপর হচ্ছে ইয়ার 3 তাও ভবিষ্যৎ। এভাবেই বর্তমান বা 0 থেকে সামনের দিকে যাওয়া, এটি হচ্ছে সময়রেখা। অর্থাৎ একটি রেখা যেটা বাম দিকে থাকবে বর্তমান, আর যতই ডান দিকে আমরা যেতে থাকব ততই ভবিষ্যৎ চিহ্নিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সময়রেখা কি। আমরা চলে যাব এখন পরবর্তী টপিকসে। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য কি। প্রথমেই ভবিষ্যৎ মূল্য। দেখো, আমরা সময়রেখায় দেখেছি বর্তমান থেকে ভবিষ্যতের দিকে যাচ্ছে রেখাটা। বর্তমান হচ্ছে 0, ধরে নিলাম এটা আজকে আমি আমার যেই টাকাটা আছে আমার হাতে, সেটা নির্দিষ্ট একটা সময় পরে অর্থাৎ ভবিষ্যতে, সেটা 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, 3 বছর পরে হতে পারে, তার মূল্য কত হবে সেটা বের করাই হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এটাকে আমরা চক্রবৃদ্ধিকরণও বলতে পারি। এরপরে আসো বর্তমান মূল্য। দেখো, আমরা ভবিষ্যৎ মূল্যে বর্তমানকে ভবিষ্যতে নিয়ে গেছি, আর বর্তমান মূল্যে ভবিষ্যৎকে নিয়ে আসবো বর্তমানে। অর্থাৎ ভবিষ্যৎ মূল্যে ঠিক উল্টা কাজটা আমরা এখানে করব। এখানে আমরা ভবিষ্যৎ থেকে বর্তমান আসবো। অর্থাৎ ভবিষ্যতে যদি আমার ইয়ার 5 ইয়ারে কোনো টাকা থাকে, সেটা আমার 0 ইয়ারে অর্থাৎ বর্তমানে দাম কত বা এটার মূল্য কত। যদি ইয়ার 4-এ নির্দিষ্ট একটা অর্থ থাকে, আমার অর্থ জমা হয়, এটার আজকের দাম কত বা বর্তমানে দাম কত সেটা নির্ণয় করাই হচ্ছে বর্তমান মূল্য। এটাকে আমরা বাট্টাকরণও বলে থাকি। আশা করি তোমরা ভবিষ্যৎ মূল্য কি এবং বর্তমান মূল্য কি বুঝতে পেরেছ। এখন আসো আমরা মূল টপিকসে আসবো, সেটা হচ্ছে অর্থের সময় মূল্য কি। অর্থের সময় মূল্য হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে অর্থের ক্রয় ক্ষমতার যে হ্রাস বৃদ্ধি ঘটে, সেটাই হচ্ছে অর্থের সময় মূল্য। দেখো, আমরা টাইম লাইনে দেখেছি বর্তমান থেকে ভবিষ্যতের দিকে সময় যাচ্ছে। এই যে সময়ের পরিবর্তন, 0 থেকে 1 থেকে 2 যাচ্ছে, এইভাবে আস্তে আস্তে সময় চলে যাচ্ছে। এই সময়ের পরিবর্তনের সাথে অর্থের ক্রয় ক্ষমতার যে হ্রাস বৃদ্ধি ঘটে, সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। সেটা কেমন?
ধরে নাও আজকে বা বর্তমানে শূন্য পিরিয়ডে একটা কলম কিনতে আমার লাগবে 5 টাকা। সময়ের পরিবর্তনের সাথে আমরা যখন 1 বছর পরে চলে যাব, অর্থাৎ ভবিষ্যৎ ওয়ানে চলে যাব, 1 বছর পরে চলে যাব, তখন সেটি কিনতে আমার টাকা লাগবে হচ্ছে ধরে নাও 6 টাকা। দেখো 1 বছর আগে যেটা ছিল 5 টাকা, 1 বছর পরে সেটা হচ্ছে 6 টাকা। অর্থাৎ আমি একটা জিনিস নিচ্ছি, আমি একটা কলম নিচ্ছি, সেম কলম যেটা আমি 1 বছর আগে নিতাম 5 টাকা দিয়ে, 1 বছর পর নিচ্ছি 6 টাকা দিয়ে। এখন কথা হচ্ছে এখানে কি অর্থের দাম বাড়লো নাই কমলো? দেখো 1 বছর পর আমি বেশি দিতে হচ্ছে 1 টাকা, 1 টাকা বেশি দিতে হচ্ছে 1 বছরের ব্যবধানে, কিন্তু সেম কলম, সেম লেখা, কোনো পরিবর্তন নাই। সো এখানে কি অর্থের মূল্য বাড়লো? অবশ্যই না, আমার অর্থের মূল্য 1 টাকা কমে গেল। কেন কমলো? কারণ আমার ইউটিলিটি বা উপযোগিতা বাড়ে নাই, কিন্তু আমি সম পরিমাণ উপযোগিতা পাওয়ার জন্য আমাকে 1 টাকা বেশি খরচ করতে হচ্ছে। এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে অর্থের ক্রয় ক্ষমতা হয় বাড়বে, না হয় কমবে। এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। আচ্ছা, অর্থের সময় মূল্য জানার উদ্দেশ্যটা কি আমাদের? এখন আমরা সেটা জানবো, অর্থের সময় মূল্যের উদ্দেশ্য কি। অর্থ সময় মূল্যের মাধ্যমে বর্তমানের ধারাবাহিক নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য। আমরা টাইমলাইনে দেখেছি, এই যে টাইমলাইন, বর্তমান থেকে ইয়ার 1, ইয়ার 2 আমরা ধারাবাহিকভাবে নগদ প্রবাহ বা নগদ টাকা যেটা রাখি কোথাও, সেটার ভবিষ্যৎ মূল্য বের করে দেখব, অথবা ভবিষ্যতের কোনো টাকা বর্তমানে কত টাকা হয় সেটা আমরা অর্থের সমমূল্যের মাধ্যমে নির্ধারণ করে থাকি। কেন করি আমরা এই কাজটা? দেখো, আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম অর্থায়নের সংজ্ঞায়, অর্থায়ন আমাদের উদ্বৃত্ত থেকে ঘাটতিতে টাকা যায়, সেটা সরাসরি হতে পারে অথবা মধ্যস্থতাকারী মাধ্যম হয়ে ঘাটতিতে টাকা যেতে পারে। এখন দেখো, আমরা ঘাটতি উৎসের কথা চিন্তা করি। ঘাটতি উৎসের টাকা দরকার, সে যাবে কোথায়? হয় উদ্বৃত্ত উৎসে, না হয় মধ্যস্থতাকারীর কাছে। দেখো, উদ্বৃত্ত বা মধ্যস্থতাকারী কি একজন দুজন লোক? অবশ্যই না। এখানে অনেকগুলো প্রতিষ্ঠান বা ব্যক্তি হতে পারে। যদি কারীর কাছে যাই, অনেকগুলো ব্যাংক, নন ব্যাংকিং প্রতিষ্ঠান আছে। এখন কথা হচ্ছে সে কার কাছ থেকে টাকা নেবে? অনেকগুলা বিকল্প এখানে, কোন বিকল্প থেকে টাকা নেবে, সেটার জন্য কোন বিকল্প থেকে অর্থ সংগ্রহ করবে আর কোন বিকল্প থেকে করবে না, এটা আমরা জানতে পারবো কিসের মাধ্যমে? অর্থের সময় মূল্যের মাধ্যমে। এরপর আসো ঘাটতি উৎস, মধ্যস্থকারী বা উদ্বৃত্ত উৎস থেকে টাকা নিল, দুজনের কাছ থেকে টাকা নিল। কেন নিল? নিশ্চয়ই সে কোথাও বিনিয়োগ করবে। বিনিয়োগের জন্য তার ক্ষেত্র কিন্তু একটা নয়, অনেকগুলা ক্ষেত্র আছে। সে এই যে বিকল্প বিনিয়োগের ক্ষেত্রগুলা, সে কোথায় বিনিয়োগ করবে আর কোথায় করবে না, এটা তার জানা প্রয়োজন। এটা সে কিভাবে জানবে? অবশ্যই বিশ্লেষণের মাধ্যমে। সেটা হচ্ছে কিসের বিশ্লেষণ? অর্থের সময় মূল্য বিশ্লেষণের মাধ্যমে। অর্থাৎ কোন বিকল্প থেকে টাকা নিবে বা নিবে না, অথবা কোন বিকল্পে বিনিয়োগ করবে বা বিনিয়োগ করবে না, এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আমাদের মূলত অর্থের সময় মূল্য সম্পর্কে ধারণা নিতে হবে বা জানতে হবে। এটি হচ্ছে অর্থের সময় মূল্যের উদ্দেশ্য। আসলে আমরা পরবর্তী টপিকসে যাই। সুদ কি? সুদ হচ্ছে অর্থের দাম। দেখো, এখানে চার্ট অনুযায়ী আমরা যদি দেখি, এখানে আমরা উদ্বৃত্ত উৎস দেখতে পাচ্ছি, মধ্যস্থতাকারী এবং ঘাটতি উৎস। এখানে উদ্বৃত্ত থেকে মধ্যস্থতাকারীতে টাকা যায় এবং মধ্যস্থতাকারী থেকে ঘাটতিতে টাকা যায়। ঘাটতি টাকাগুলো কোথাও বিনিয়োগ করে।
এই যে বিনিয়োগ করে বা উদ্বৃত্ত মধ্যস্থকারীকে টাকা দেয়, বা এটা আমরা ভিন্নভাবে বলতে পারি মধ্যস্থকারী উদ্বৃত্ত থেকে টাকা নেয়। ওরা একজন আরেকজনকে কেন টাকা দেয় বা নেয়? উদ্বৃত্ত কি মধ্যস্থকারীকে শুধু শুধু টাকা দিবে? অবশ্যই না। আমার কাছে 1000 টাকা আছে, আমি কোনো একটা ব্যাংকে রাখবো, অর্থাৎ কোনো একটা মধ্যস্থকারীর কাছে রাখবো, আমি তখন হচ্ছে উদ্বৃত্ত উৎস। এই যে টাকাটা রাখবো, আমি নিশ্চয়ই সেখানে অবশ্যই দেখি কোন ব্যাংকে কত টাকা ইন্টারেস্ট রেট দিচ্ছে। এই যে ইন্টারেস্ট রেটটা, এটা হচ্ছে অর্থের দাম। সব ব্যাংকে একই রেট দেয় না, যে ব্যাংকে আমাকে বেশি রেট দেয় আমি নর্মালি সেই ব্যাংকেই রাখি। সো আমরা নিশ্চয়ই ক্লিয়ার, সুদ হচ্ছে অর্থের দাম। এখন দেখি সুদের প্রকারভেদ। সুদ কয় ধরনের? সুদ প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সবিরাম আর একটা হচ্ছে অবিরাম। সবিরামকে আবার অনেকগুলো ভাগে ভাগ করছি আমরা, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বাৎসরিক। আর অবিরামটা হয় দৈনন্দিন। এবার দেখি আমরা কোনটা কেমন। প্রথমে আসে সরল সুদ। সরল সুদ কি? সরল সুদ হচ্ছে যেখানে শুধুমাত্র আসল টাকার উপর সুদ দেওয়া হয়, অর্থাৎ যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমি কোথাও রাখবো, ইনভেস্ট করব, শুধু সেটার উপরই আমাকে দাম দিবে, ওটাই হচ্ছে সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে শুধু আসল নয়, এখানে সুদের উপরও সুদ দেওয়া হয়। কেমন সেটা? ধরুন আমি 100 টাকা রাখলাম 10% হার সুদে। 1 বছর পরে আমার 100 টাকার উপর সুদ আসলো 10 টাকা। তাহলে দেখো 1 বছর পরে আমার টোটাল সুদে আসলে মিলে হচ্ছে 110 টাকা। এর পরের বছর আমাকে সে কত টাকার উপর সুদ দিবে? 100 টাকার উপর? অবশ্যই না। যদি সরল সুদ হয় তখন 100 টাকার উপর সুদ দিবে আবার, কিন্তু যখন চক্রবৃদ্ধি সুদ সে তখন 110 টাকার উপর আমাকে সুদ দিবে। অর্থাৎ এখানে আমার আসল 100 টাকারও সুদ পাচ্ছি আমি, তারপর সুদ 10 টাকা এটার উপরও সুদ পাচ্ছি। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এখন চক্রবৃদ্ধি সুদটা দুই ধরনের, একটা হচ্ছে সবিরাম আর একটা হচ্ছে অবিরাম। সবিরামটা হচ্ছে কি? চক্রবৃদ্ধি প্রতি ক্ষণে ক্ষণে হয়, অর্থাৎ আমাকে যে সুদের টাকাটা, সুদের হিসাবটা হয় তা প্রতি ক্ষণে ক্ষণে বা প্রতিদিন হয়ে থাকে। আর সবিরামটা হচ্ছে চক্রবৃদ্ধি নির্দিষ্ট সময় পর পর হয়ে থাকে। অর্থাৎ আমরা আগেই দেখিয়ে দিই চার্টের মাধ্যমে, দেখো চক্রবৃদ্ধি হয় সাপ্তাহিক, না হয় পাক্ষিক, না হয় মাসিক, না হয় ত্রৈমাসিক, না হয় ষান্মাসিক, না হয় বাৎসরিক। অর্থাৎ আমার সুদগুলা হিসাব হবে সাপ্তাহিকের ক্ষেত্রে প্রতি সপ্তাহ পর পর, পাক্ষিকের ক্ষেত্রে প্রতি 15 দিন পর পর, মাসিকের ক্ষেত্রে প্রতি 30 দিন পর, আর ত্রৈমাসিকের ক্ষেত্রে প্রতি 3 মাস পর, ষান্মাসিকের ক্ষেত্রে প্রতি 6 মাস পর, আর বাৎসরিকের ক্ষেত্রে প্রতি 1 বছর পর ওরা আমাকে সুদগুলা দিবে। কিসের উপর? সুদ প্লাস আসল, দুইটার উপর। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। আমরা পরবর্তী টপিকে যাই। অর্থের ধারাবাহিক প্রবাহ কি? অর্থের ধারাবাহিক প্রবাহ হচ্ছে নির্দিষ্ট সময় পর পর অর্থের আগমন বা বহির্গমন। এই যে আমি কোথাও টাকা রাখি, নির্দিষ্ট একটা সময় পর পর সেখান থেকে আমার সুদ আসে, অথবা আমি যদি কোথাও টাকা ইনভেস্ট করি নির্দিষ্ট সময় পর পর সেখান থেকে আমার কাছে মুনাফা আসবে। সেটা হতে পারে 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে। এইভাবে নির্দিষ্ট সময় পর পর যে টাকা আগমন বা বহির্গমন করে সেটা হচ্ছে অর্থের ধারাবাহিক প্রবাহ। আমরা এখন দেখব অর্থের ধারাবাহিক প্রবাহের প্রকারভেদ। অর্থের ধারাবাহিক প্রবাহ প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে সমান, একটা হচ্ছে অসমান। সমানটা হচ্ছে কি? ধারাবাহিক প্রবাহ যখন নির্দিষ্ট সময় পর পর প্রতি পিরিয়ডে বা প্রতি সময়ে যখন সমান টাকা আসবে সেটা হচ্ছে সমান।
যেমন প্রথম বছর 1000 টাকা আসলো, পরের বছর আবার 1000, এর পরের বছর আবার 1000, এর মধ্যে 100 বছর সময় থাকে আমার, প্রতি বছরই 1000 টাকা করে আসবে। সেটা হচ্ছে সমান অর্থের ধারাবাহিক প্রবাহ। আর অসমান কোনটা? যখন প্রথম বছর 1000 টাকা আসলো, পরের বছর 500 টাকা আসলো, এই পরের বছর 1500 টাকা আসলো, এই পরের বছর 6000 টাকা আসলো। এখানে কিন্তু আমার টাকা আসা বা চলে যাওয়ার হারটা সমান না, এক এক সময় এক এক রকম। সেটাই হচ্ছে অসমান অর্থের ধারাবাহিক প্রবাহ। দেখো, সমান অর্থের যে ধারাবাহিক প্রবাহ, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে আগমন, আসতেও পারে টাকা, আবার চলে যেতে পারে। এখানে আগমন এবং চলে যাওয়া এই ব্যাপার দুইটা আসা আর যাওয়ার উপর ভিত্তি করে না। সেটা হচ্ছে, এটা বৃত্তি হচ্ছে আমার, বৃত্তি হচ্ছে কোনো একটা ফান্ডে আমরা টাকা জমা করব, অর্থাৎ নির্দিষ্ট সময় পরপর টাকা দিব, সেখানে টাকাটা আস্তে আস্তে জমা হতে হতে একটা বিগ অ্যামাউন্ট দাঁড়াবে। আর ক্রম অবলোপন বা বহির্গমন হচ্ছে বৃত্তির মাধ্যমে আমরা যে টাকাটা জমা করছি, ওই টাকাটা আস্তে আস্তে ওই ফান্ড থেকে কমিয়ে ফেলা হবে, বা কোথাও পরিশোধ করা হবে, বা কাউকে দিয়ে দেওয়া হবে। সেটা হচ্ছে ক্রমাবলোপন। অর্থাৎ বৃত্তি হচ্ছে শূন্য থেকে কোনো একটা ফান্ড নির্দিষ্ট একটা অর্থে গিয়ে দাঁড়াবে, আর ক্রমাবলোপন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ফান্ড থেকে শূন্যে নামিয়ে আনা হবে। এই হচ্ছে মূল পার্থক্য। বৃত্তি দুই ধরনের, একটা হচ্ছে সাময়িক, একটা হচ্ছে চিরন্তনী। অর্থাৎ সাময়িকটা হচ্ছে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়, আর চিরন্তনীটা হচ্ছে এখানে কোনো সময় থাকে না, অনির্দিষ্টকালের জন্য আমার টাকা প্রদান চলতে থাকে। আর সাময়িক বৃত্তিটা দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে অগ্রিম বা প্রদেয়। সাধারণ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের শেষে গিয়ে আমরা টাকাটা প্রদান করি, অর্থাৎ পিরিয়ডের শেষে, প্রতি পিরিয়ডের শেষে আমরা ইনস্টলমেন্ট দিয়ে থাকি। আর অগ্রিমটা হচ্ছে প্রতি পিরিয়ডের শুরুতেই আমরা ইনস্টলমেন্টের টাকাটা দিয়ে থাকি। এটা হচ্ছে পার্থক্য। অর্থাৎ সাধারণে হচ্ছে পিরিয়ডের শেষে টাকা দেওয়া হয় ইনস্টলমেন্টের, আর অগ্রিমটা হচ্ছে পিরিয়ডের শুরুতেই টাকা দেওয়া হয়। আচ্ছা, এখন আমরা বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। কিসের? সমান এবং অসমান ক্যাশ ফ্লোগুলার। প্রথমেই অসমান ক্যাশ ফ্লোর বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা দেখব। চলো তাহলে শুরু করা যাক। অসমান অর্থের প্রবাহ। একটা নির্দিষ্ট সময় পর পর অর্থের আগমন বা বহির্গমন যদি অসম পরিমাণের হয়, তখন সেটা হচ্ছে অসম অর্থের প্রবাহ। আচ্ছা, এটার বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করব। এটা সাধারণত আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে সরল সুদ, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের। যেটা সরল সুদের, সেখানে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্রটা আমরা এখন দেখব। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে এখানে F = P + PRT। এখানে F হচ্ছে ভবিষ্যৎ মূল্য, P হচ্ছে আমার প্রিন্সিপাল বা বর্তমান মূল্য, এটার সাথে যোগ হবে PRT। PRT দিয়ে এখানে বোঝানো হচ্ছে সুদ, প্রিন্সিপাল প্লাস সুদ। অর্থাৎ আমার আসলের সাথে সুদ যোগ করলে ভবিষ্যৎ মূল্য আমরা পেয়ে যাব। এটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি, তাহলে এখানে দুই দিক থেকে পি আছে, পিটা কমন নিব, পি কমন নিলে 1 + RT থাকে। এই হচ্ছে এক্সটেন্ডেড প্রুফ। আচ্ছা, এখন আমরা দেখলাম ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে। এখন এটা বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা দেখব। দেখো, বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আলাদা কোনো সূত্র নেই আমাদের। এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের যে সূত্রটা, এটাকে জাস্ট একটু এদিক সেদিক করে দিব। কিভাবে সেটা? বর্তমান মূল্য হচ্ছে, আমরা জানি এখানে হচ্ছে পি, আর ভবিষ্যৎ মূল্য হচ্ছে এফ। অর্থাৎ আমি এখানে পিটাকে আগে নিয়ে আসবো, এফটাকে পরে নিয়ে যাব। তাহলে যদি আমি এই চেঞ্জটা করি, তাহলে এটা পাই। অর্থাৎ পি ইকুয়াল উপরে থাকবে এফ, নিচে হচ্ছে 1 + RT। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এখানে একটা সূত্র শিখবো ফিউচার ভ্যালুর, তাহলে প্রেজেন্ট ভ্যালুটা ইজিলি নির্ণয় করতে
এখন চলো চক্রবৃদ্ধির সুদ। আমরা জানি চক্রবৃদ্ধির সুদ দুই ধরনের, একটা হচ্ছে সবিরাম আর একটা হচ্ছে অবিরাম। প্রথমে দেখব সবিরামটা। সবিরামের ফিউচার ভ্যালু কিভাবে নির্ণয় করতে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। এফ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। আর এটাকে যখন আমরা উলট পালট করে পি এর মানটা বের করব, তখন সেটা হবে বর্তমান মূল্য। দেখো আমরা সূত্রের কি পরিবর্তনটা করছি, এই পাশটা চলে যাবে ওই পাশে, অর্থাৎ বজ্রগুণের মধ্যে অনেকটাই। এই পাশেরটা ওই পাশে চলে গেল, উপরে চলে গেল, এদিকে এই পাশেরটা পি থাকলো আর এটা নিচে চলে গেল। এবার আমরা পেয়ে গেলাম ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ আমরা একটা ফিউচার ভ্যালুর সূত্র শিখলে ইজিলি প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা পারবো, এটা মুখস্থ করার প্রয়োজন পড়বে না। এখন আসো অবিরাম। অবিরামে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে এফ ইকুয়াল পি ইন্টু এন্টিলন টু দ্য পাওয়ার আর টি, অর্থাৎ পিই আর টি। এখানে আমরা মানগুলা বসিয়ে দিব। মানগুলা বসানোর পর আমরা এফ এর মানটা পেয়ে যাব, সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। আগে যে কাজগুলো করেছি আমরা, ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা যাবে। জাস্ট সূত্রটাকে চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে আমরা কি পাই, এটাই পাই। পি ইকুয়াল এফ, উপরে থাকবে এফ, নিচে হচ্ছে ইআরটি। এভাবে আমরা অসমান অর্থের প্রবাহের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি। দেখো আমরা এখানে নোটেশনগুলো দিয়ে রাখছি। আমার এফ হচ্ছে ভবিষ্যৎ মূল্য, পি হচ্ছে বর্তমান মূল্য, আর হচ্ছে সুদের হার, আর হচ্ছে সুদের হারকে 100 দিয়ে, ছোট আর হচ্ছে বড় হারকে, অর্থাৎ সুদের হারকে 100 দিয়ে ভাগ করলে যেটা পাবো, টি হচ্ছে কত বছরের জন্য আমার ইনভেস্টমেন্ট। এখানে সেম কাজটা করছি আমরা, এখানে শুধু ভিন্ন হবে আই এর মানটা কিভাবে বের করছি। আই হচ্ছে আর কে এম দিয়ে ভাগ করছি, এম হচ্ছে বছরে কয়বার চক্রবৃদ্ধি অর্থাৎ কয়বার সুদ দেয় আমাদেরকে, সেটা হচ্ছে এম। এই যে আমরা এখানে ডিনোট করছি সেটা। আর এন হচ্ছে এমটি, টি হচ্ছে বছর, আর এম হচ্ছে চক্রবৃদ্ধি বছরে কয়বার হয়, অর্থাৎ কনভার্সন পিরিয়ডটা। দেখো এখানে আমরা অঙ্ক করলে আরো অনেক কিছু ক্লিয়ার হবো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের থাকবে, সেখানে তোমাদেরকে ভবিষ্যৎ মূল্য, আমরা এখানে সূত্রগুলো দেখেছি শুধুমাত্র ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য, কিন্তু এমন না যে প্রতিটা অঙ্কে তোমাদের কাছ থেকে ভবিষ্যৎ মূল্য বা বর্তমান মূল্য জানতে চাইবে। এমন হতে পারে তোমাদেরকে ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য দুইটাই দেওয়া থাকবে, কিন্তু সূত্রের দেখো আরো অনেকগুলো অপশন আছে। এখানে আর আছে, টি আছে, এন আছে, এগুলোর মানও তোমাদের কাছে জানতে চাইতে পারে। তখন আমরা কি করব, এই যে এফ এর মান, পি এর মান, এগুলো বসাই দিব। বসিয়ে যেটা চাইবে সেটা হচ্ছে মিসিং ফিগার, ওই ফিগারটা এই সূত্র ইউজ হবে শুধু এগুলো থেকে ওই মানগুলো আমরা ইজিলি বের করতে পারবো। আশা করি অঙ্ক করলে তোমরা আরো ক্লিয়ার হয়ে ব্যাপারগুলো। আমাদের পরবর্তী লেকচারে আমরা অঙ্কগুলো দেখাবো। এবার আসো, সমান অর্থের প্রবাহের ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয়। দেখো এগুলো আমরা আগেই বলে ফেলছি। অ্যানুইটি কি, অর্থাৎ বৃত্তি। এটা হচ্ছে একটা তহবিলে নির্দিষ্ট সময় পর পর টাকা জমা করব আমরা। এটা দুই ধরনের, চিরন্তনী এবং সাময়িকী। সাময়িকটা দুই ধরনের, সাধারণ এবং অগ্রিম। আসলে এগুলোর আমরা বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। প্রথমে হচ্ছে সাধারণ বৃত্তি। দেখো এখানে আমাদের সূত্রগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। সাধারণ বৃত্তির ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয় এবং তার ইনস্টলমেন্ট কিভাবে নির্ণয় করতে হয়। এখানে আর হচ্ছে ইনস্টলমেন্ট, এরপরে হচ্ছে তার বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হবে এবং ইনস্টলমেন্ট, অর্থাৎ সাধারণ বৃত্তির ভবিষ্যৎ মূল্য এবং ইনস্টলমেন্ট কিভাবে নির্ণয় করতে হয়
এবং বর্তমান মূল্য এবং ইনস্টলমেন্ট কীভাবে নির্ণয় করতে হয়। এরপর আসা হচ্ছে অগ্রিম বা প্রদেয় বৃত্তি। অগ্রিম বা প্রদেয় বৃত্তি আমরা জানি এখানে হচ্ছে ইনস্টলমেন্টের টাকাটা যে কোনো পিরিয়ডের শেষে দেওয়া হয়, আর সাধারণ ভিত্তিতে প্রতিটা পিরিয়ডে শুরুতে ইনস্টলমেন্টের টাকাটা দেওয়া হয়ে থাকে। আমি রিভার্স করব। সাধারণ ভিত্তিতে পিরিয়ডের শেষে দেওয়া হয় ইনস্টলমেন্ট, আর অগ্রিমে পিরিয়ডের শুরুতে দেওয়া হয়। এখানে আমাদের সূত্রগুলো দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু এবং ইনস্টলমেন্ট কীভাবে বের করতে হয় এবং ফিউচার ভ্যালু এবং তার ইনস্টলমেন্টের টাকা কীভাবে বের করতে হয়। আমরা সূত্রগুলো ইউজ করে খুব সুন্দরভাবে বের করে ফেলতে পারবো। এখানে আমাদের নতুন কোনো নোটেশন নাই, আগের অঙ্কগুলো যেগুলো দেখছি আমরা ঠিক সেভাবেই হবে। চিরন্তনী দেখি আমরা চিরন্তনী ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায় না, কারণ আমরা এখানে বলতে পারবো না এটা কবে শেষ হবে। এটা বর্তমান মূল্য নির্ণয় করা যায়, বর্তমান মূল্য নির্ণয় করে এই সূত্র আমাদের এখানে দেওয়া আছে। এটা হচ্ছে R/I, অর্থাৎ পিরিয়ডিক পেমেন্ট বাই রেট অফ ইন্টারেস্ট। এবার আসো অ্যামোর্টাইজেশন, অর্থাৎ এনইউডির সাথে অ্যামোর্টাইজেশনের পার্থক্য হচ্ছে এনইউডিতে টাকা জিরো থেকে আস্তে আস্তে ফান্ড হবে, আর অ্যামোর্টাইজেশনে ফান্ড থেকে আস্তে আস্তে জিরোর দিকে চলে আসবে। এটা করার জন্য দুইটা পদ্ধতি আছে আমাদের, একটা হচ্ছে বেলুন পদ্ধতি আর একটা হচ্ছে মূলধন ফেরত পদ্ধতি। দেখো এখানে হচ্ছে আমরা জাস্ট ঋণটা পরিশোধ করব। বেলুন পদ্ধতি এবং মূলধন ফেরত পদ্ধতি, আমরা এখানে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছি। এই দুইটা পদ্ধতির মূল পার্থক্য হচ্ছে আমরা বেলুন পদ্ধতিতে যখন টাকাটা পরিশোধ করব তখন সরল সুদের ভিত্তিতে করা হয়, অর্থাৎ আমরা যখন সুদ দিব সেটা তো সরল সুদের ভিত্তিতে দেওয়া হয়। এখানে সাধারণত আমরা কোনো প্রকারের চক্রবৃদ্ধি সুদের হিসাব করে থাকি না। আর ক্যাপিটাল রিকভারি মেথড বা মূলধন ফেরত পদ্ধতিতে আমরা সুদের হিসাব করে থাকি চক্রবৃদ্ধি সুদে। চক্রবৃদ্ধির সুদ সহ আমাদেরকে সুদটা পরিশোধ করতে হয়। এটা হচ্ছে মূল পার্থক্য। অঙ্ক না করলে এখানে ম্যাথ ছাড়া তোমাদেরকে এটা বোঝানো সম্ভব হবে না, সো আমরা এটা ওমিট করে যাচ্ছি। এখন আসলে কার্যকরী সুদের হার। কার্যকরী সুদের হার কি? দেখো আমরা চক্রবৃদ্ধি সুদে বৎসরে একাধিকবার সুদ গণনা করে থাকি, অর্থাৎ কম্পাউন্ড করে থাকি বা কনভার্সন করে থাকি সুদটাকে। এই যে বৎসরে একাধিকবার আমরা সুদ দিয়ে থাকি বা পেয়ে থাকি, এগুলো সবগুলো মিলিয়ে আমাদের সুদের হার কত হবে তা নির্ণয় করা হচ্ছে কার্যকরী সুদের হার। কার্যকরী সুদের হার আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখি আমরা। এটা হচ্ছে সবিরামের ক্ষেত্রে EIR হচ্ছে 1 প্লাস R/M হোল টু দি পাওয়ার M মাইনাস 1, আর অবিরামের ক্ষেত্রে সেটা হচ্ছে EIR ইকুয়াল E টু দি পাওয়ার R মাইনাস 1। এখানে খেয়াল রাখবো তোমরা, এটা হচ্ছে এন্ট্রি লোন, আর তো তোমরা জানো এটা হচ্ছে সুদের হার। তারপর এমটা হচ্ছে বছরে কয়বার সুদ দিচ্ছে বা চক্রবৃদ্ধি হচ্ছে বা কনভার্সন হচ্ছে বা কম্পাউন্ড হচ্ছে তার সময়টা। এই ছিল মোটামুটি আমাদের অর্থের সমমূল্য চ্যাপ্টার সম্পর্কে আলোচনা। এখানে আমরা কোনো ম্যাথ দেখাতে পারি নাই তোমাদেরকে, পরবর্তী ক্লাসে অবশ্যই ম্যাথ দেখাবো, তাহলে তোমাদের ব্যাপারগুলো বুঝতে আরো অনেক ক্লিয়ার হবে। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।